Hello, my dear students. Welcome to our online class. Today's topic is tense, part 3. Already, I have uploaded 2 parts of tense. মানে ইতিমধ্যে আমি টেন্সের 2টা পার্ট আপলোড করেছি। যারা ভিডিওটা দেখেছেন তাদের জন্য ঠিক আছে, আর যারা না দেখেছেন অবশ্যই ভিডিও 2টা দেখে নেবেন, কারণ ওই ভিডিও 2টা যদি না দেখেন তাহলে এটা কিছুই বুঝতে পারবেন না। সো প্লিজ যারা যারা দেখছেন অবশ্যই তারা খাতা কলম নিয়ে বসবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এখানে আমি কিছু লিখে রেখেছি, টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট। মূলত এই 2টা নিয়ে আজকে আমি ডিপলি আলোচনা করব। আর যদি সময় হয় তাহলে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমি কিছু সেন্টেন্স লিখেছি এখানে। আমরা জানি কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের ভি1 বা বেস ফর্ম বলা হয়, বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম বলে অনেকে, প্লাস অবজেক্ট। এখন তো আমরা স্ট্রাকচারের সাথে মিলাই। সাবজেক্ট এই দেখেন তো আই, আর ভি1 মানে কি ভার্বের বেস ফর্ম বসবে হ্যাভ হ্যাজ। মূলত দেখেন, আচ্ছা আমরা দ্বিতীয় নাম্বারটা দেখে স্ট্রাকচার মিলাই। তাহলে দেটা কি হচ্ছে একটা সাবজেক্ট। তারা আচ্ছা তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। তাহলে এখানে দে হচ্ছে একটা সাবজেক্ট, আর ভার্বের ভি1 হচ্ছে প্লে, বেস ফর্ম। প্লের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি? প্লে, প্লেট, প্লেট। প্লেট এবং প্লেট হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অফ প্লে। তারপর কি অবজেক্ট, এখানে ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তারপর আমি আরেকটা সেন্টেন্স লিখেছি কি? হি লার্নস ইংলিশ, সে ইংরেজি শিখে, সে ইংরেজি শিখে। এখন দেখেন তো লার্ন মানে শেখা, এখানে এস কেন যুক্ত হয়েছে? প্রশ্ন থাকতে পারে না যে কেন এখানে এস যুক্ত হইলো? সেটার কারণ হচ্ছে একটা নোট আপনারা এইভাবে লিখতে পারেন যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এর জন্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এই সাবজেক্টটা কি আছে? থার্ড পারসন এবং সিঙ্গুলার আছে। কারণ আমরা একটা কথার সাথে সবাই পরিচিত যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া ভাবে আছে যারা থার্ড পারসন তারা। তাহলে আই, আমি মানে আই, আমরা মানে কি? উই, তুমি মানে কি? ইউ, তোমরা মানে ইউ। তাহলে আই, উই, ইউ, ইউর, ইউর এটসেট্রা ছাড়া বাকি যা আছে সবগুলোই কি? থার্ড পারসন। এখন থার্ড পারসন আবার সিঙ্গুলার প্লুরাল। থার্ড পারসন সিঙ্গুলার থাকতে হবে। রুলসটা কি লিখেছি আমি? যে থার্ড পারসন একমাত্র সিঙ্গুলার হলেই ভার্বের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এস বাই এস যুক্ত হয়। সিঙ্গুলার মানে কি? এখানে আমি লিখেছি সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, আর প্লুরাল মানে কি? বহু বচন। একমাত্র সিঙ্গুলার হলেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা ভার্বের কোন ফর্ম বসাবো? বেস ফর্ম বসাবো। সরি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা ভার্বের সাথে এস বাই এস অ্যাড করব বা যোগ করব। ওকে, আশা করি বুঝাইতে পারছি। আর এইখানে দেখেন এই যে হি, সি, ইট, আর কোনো কিছুর নাম, এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার। আর দে মানে কি? তারা। তারা দ্বারা কি একজনকে বোঝায় না, বহুজনকে বোঝায়, তার মানে বহু বচন। আর এক বচন মানে কি? একটা বস্তু বা ব্যক্তিকে বোঝাবে, বস্তু বা ব্যক্তির নামকে বোঝাবে। ওকে, এই হলো বিষয়। আর এখানে দেখেন হ্যাভটা কি? আছে অর্থে ব্যবহার হয়েছে। হ্যাভটাই মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। মূলত হ্যাভ এস কোন টেন্সে ব্যবহার করা হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাঁ, ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, অক্সিলারি ভার্ব হিসেবে। বাট এইখানে কি? আছে অর্থে। হ্যাভ এস অর্থ কি? আছে। হ্যাভ এবং হ্যাজ এই দুইটাই আছে অর্থে এইখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আছে। যেমন উই হ্যাভ এ কাউ, আমাদের একটা গরু আছে। উই হ্যাভ এ বিগ হাউস। হি হ্যাজ এ কাউ, তার একটা গরু আছে। হি হ্যাজ এ পেন, অথবা হি হ্যাজ এ মোবাইল ফোন, তার একটা মোবাইল ফোন আছে। এই সব অর্থে আমরা হ্যাভ এবং হ্যাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করে থাকি। এবং এম ইজ আরও ব্যবহার করা যায় এইভাবে মেন ভার্ব হিসেবে। এম ইজ আর আমরা মেন ভার্ব হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি। কিভাবে দেখেন, আর কয়েকটা উদাহরণ দিই আমি এম ইজ আর দিয়ে। যেমন আই এম এ স্টুডেন্ট। মূলত কি এম ইজ আর কোন টেন্সে ব্যবহার করা হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। আর সেই এম ইজ এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে সে
সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব। কিন্তু দেখেন তো এখানে কি এই এম এর পর কোনো ভার্ব আছে? না। যেমন আমি হই স্টুডেন্ট, এখানে এম ইজ আর কি অর্থে ব্যবহার হয়েছে? এম ইজ আর হওয়া অর্থে ব্যবহার হয়েছে। হওয়া কি অর্থে? হওয়া অর্থে। যেমন আমি হই একজন ছাত্র বা আমি হই একজন শিক্ষার্থী, আই এম এ স্টুডেন্ট। সে হয় একজন ডাক্তার, হি ইজ আ ডক্টর। এই যে এম ইজ আর এর মেইন ভার্ব হিসেবে ব্যবহার সেন্টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আচ্ছা, আর এর ব্যবহারটাও দেখাই দিই। যেমন ইউ, আচ্ছা, উই আর হ্যাপি, আমরা সুখী। দেখেন তো, আমরা হই সুখী, আমরা হই সুখী, উই আর হ্যাপি, হওয়া অর্থে ব্যবহার হচ্ছে। ওকে, এই হলো বিষয়। আপনারা যদি কিছু এক্সাম্পল আমি যেভাবে বলছি এইভাবে ট্রাই করেন বাড়িতে খাতা কলমে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর যেটা না বুঝবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব বোঝানোর জন্য। ওকে, এখন আমরা দেখি পাস্ট ইনডেফিনাইট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, আচ্ছা আমি উপরে লিখি সাবজেক্ট প্লাস ভি টু বা পাস্ট ফর্ম ভার্বে প্লাস অবজেক্ট বা আদার্স হলো পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন গঠন প্রণালী। তাহলে দেখেন তো আমরা স্ট্রাকচারের সাথে মিলে সাবজেক্ট আমিনা, একটা মানুষের নাম আমিনা। এখন সে হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর সের পাস্ট এন্ড পার্টিসিপল ফর্ম হচ্ছে সেড। সে সেড সেড। ভি ওয়ান, এটা হচ্ছে ভি টু, এটা হচ্ছে ভি থ্রি। তাহলে আমরা কি জানি যে সাবজেক্ট বসবে, তারপর ভার্বের কোন ফর্ম বসবে? ভি টু, দেন অবজেক্ট থাকবে। তাহলে আমিনা সেইড দেম, আমিনা তাকে বলেছিল, এই হয়ে গেল। তারপর দে, তারপর একটা সাবজেক্ট দে, তারা। কট, ধরেছিল। ক্যাচ মানে কি? ধরা। ক্যাচের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কট, ক্যাচ। ক্যাচ থেকে কি? কট, কট, ক্যাচ, কট, কট। সি এ টি সি এইচ, এ হচ্ছে ক্যাচ, কট, কট মানে কি? ধরা। তারা ধরেছিল ফিশ, কি মাছ ধরেছিল? ইন দা রিভার, নদীতে তারা মাছ ধরেছিল। আই ওয়াজ আ ডক্টর। এই দেখেন তো, এখন পাস্ট ইনডিফিনিট টেন্সেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো এই অক্সিলারি ভার্ব গুলা পাস্ট ইনডিফিনিট টেন্সে দেখেন ওয়াজ ওয়ার, হ্যাঁ, ওয়াজ ওয়ার, যেগুলো মূলত পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। সেইগুলা, সেই ওয়াজ ওয়ারও পাস্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। দেখেন তাহলে কিভাবে ব্যবহার হয়। ওয়াজ এর একটা মানে আছে, সেটা হচ্ছে ছিল। মানে কি? ছিল বা ছিলাম, বা ছিলাম অথবা ছিলেন। যদি আপনি তাপনি করে কথা বলি আমরা, তাহলে হবে ছিলেন। দেখেন কিভাবে ব্যবহার করা যায়। হাউ টু ইউজ ওয়াজ এন্ড ওয়ার অফ ইন পাস্ট ইনডিফিনিট টেন্স। So please be carefully, be careful. Okay. I was a doctor. মানে আমি একজন ডক্টর ছিলাম। অথবা এখন দেখি, আমার একটা কলম ছিল, আমার একটা বাড়ি ছিল। যদি বলি আমাদের একটা বাড়ি ছিল, উই ওয়ার এ হাউস, উই ওয়ার এ হাউস। এই যে ছিল অর্থে ব্যবহার হইল, ছিলাম অর্থে কি ব্যবহার হবে? এটা ছিলাম অর্থে ব্যবহার হয়েছে। তাহলে আই ওয়াজ এ ডক্টর, আমি ছিলাম একজন ডক্টর, এখানে ছিল অর্থে ব্যবহার হইল। তারপরে হি ওয়াজ এ কার, তার একটা গাড়ি ছিল।
এই যে ওয়াজ আর কি মেইন ভার্ব হিসেবে বাক্যে ব্যবহার করা হবে। কারণ ওয়াজ এর পরে মূলত কি থাকে, ভার্ব প্লাস আইএনজি থাকে। সেটা কোন টেন্সে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস, বাট যেহেতু ভার্বের সাথে আইএনজি কোনো ভার্বই নাই ওয়াজ এর পরে, তাহলে সেটা বুঝতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা ডু, ডাস এবং ডিড এর ব্যবহার শিখব। মূলত ডু, ডাস, ডিড প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয় সেন্টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য। কি করার জন্য? মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে ডু, ডাস, ডিড কে সেন্টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক এবং না বোধক করার জন্য ইউজ করা হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু এবং ডাজ এর ব্যবহার করা হয় এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে শুধু ডিড এর ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করি ডাজ এর ব্যবহার। আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তাহলে হি, আচ্ছা সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা, হি ইটস রাইস, সে ভাত খায়। এখন যদি বলি সে ভাত খায় না তাহলে কি হবে? হি না বোধক, কিন্তু হি ডাজ নট ইট রাইস, সে ভাত খায় না। এখন প্রশ্ন থাকতে পারে যে এইখানে এস আছে, এখানে কেন এস হলো না? এখানে ইটের সাথে কেন এস হলো না? প্রশ্ন থাকতে পারে না? এখানে তো এস আছে, কারণ ওই যে থার্ড পারসন সিঙ্গুলার রুলস অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই যুক্ত হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকলে। এটা তো ঠিক আছে, ওকে। এই যে দেখেন এইখানে ডাজ যে ইউজ করছি আমরা, ডাজের সাথে কি ডু একটা ভার্ব, তাই না? ডুর সাথে কি ইয়ে যুক্ত হয়েছে, এর জন্য মেন ভার্বের সাথে আর এস বাই যুক্ত হবে না। ডাজ যদি ইউজ করি আমরা, মেন ভার্বের সাথে আর এস বাই যুক্ত হবে না, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। অধিকাংশ স্টুডেন্টরা ভুল করে ফেলে যে এইখানে মানে ডাজ লেখে আবার মেন ভার্বের সাথে এস বাই এর যুক্ত করে ফেলে, তাই সেন্টেন্সটা কি হয়ে যায়? ভুল হয়ে যায়। এখন আমরা এটা নেগেটিভ করেছি, তাই না? সে ভাত খায় না, এটাকে আমরা ইন্টারোগেটিভ কিভাবে করি? দেখেন, ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের অক্সিলারি ভার্বটা আগে আনতে হবে। এটা একটা অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। তাহলে ডাজ, এখন সাবজেক্ট ডাজ হি, আচ্ছা ইন্টারোগেটিভ নেগেটিভ বানাই, ডাজ হি নট ইট রাইস, সে কি ভাত খায় না? এই হয়ে গেল, তাই না? এখন আমরা ডু এর একটা ব্যবহার দেখি, আরেকটা উদাহরণ দেখি, এক্সাম্পল। তারপর আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিড এর ব্যবহারটা শিখব, হাউ টু ইউজ ডিড। আচ্ছা, দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। এখন যদি বলি তারা ক্রিকেট খেলে না, তাহলে কি হবে? দে ডু নট প্লে ক্রিকেট। আর ডাস্ট, আপনাদের একটা কথা বলা হয়নি যে ডাস্টটা কখন ব্যবহার হবে। থার্ড পারসন সিঙ্গুলার হয়ে কিন্তু শুধু ডাস্ট ব্যবহার করা যাবে, তাছাড়া কিন্তু ডাস্ট ব্যবহার করা যাবে না, কারণ এস বাই যুক্ত হয়। আর ডাজের মানে দুই এর সাথে ইয়ে যুক্ত হয়ে ডাজ হয়েছে, এটাও ডাজ যুক্ত মানে ইয়ে যুক্ত একটা ভার্ব। সো থার্ড পারসন সিঙ্গুলার হলে একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডাজ ব্যবহার করে আমরা কি করতে পারবো? সেন্টেন্স মেক করতে পারবো। আচ্ছা, দে ডু নট প্লে ফুটবল, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, তারা ফুটবল খেলে না। এই যে ডু নট, ডু ব্যবহার করে আমরা নেগেটিভ করলাম। তারপর দেখি তারা কি ফুটবল খেলে, ডু দে প্লে ফুটবল। এইভাবে কিন্তু অসংখ্য বাক্য তৈরি করা যায়, নেগেটিভ ইন্টারোগেটিভ, একদম ইজি টেকনিক। হচ্ছে নেগেটিভ আর হচ্ছে ইন্টারোগেটিভ। আচ্ছা, এখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ডিড এর ব্যবহারটা দেখি। পাস্ট ইনডেফিনাইট ডিড এর ব্যবহার। এই ক্ষেত্রে এক কথা, যেমন আমরা এক্সাম্পলের সাথে বোঝার চেষ্টা করি, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহার করা। হি ওয়েন্ট
দেয়ার, সে সেখানে গিয়েছিল। এখন সে সেখানে যায়নি যদি বলি তাহলে হি ডিড নট গো দেয়ার, তখন কিন্তু আর ভার্বের বেস ফর্ম হবে না, মানে পাস্ট ফর্ম হবে না, যেহেতু এখানে পাস্ট ফর্ম ব্যবহার করে ফেলেছি, তাহলে সেই ক্ষেত্রে ভার্বের বেস ফর্মটা হয়ে যাবে। হি ডিড নট গো দেয়ার, সে সেখানে যায়নি। এখন দেখো এটাকে আমরা নেগেটিভ করি কিভাবে, ডিড নট, সে কি সেখানে যায়নি, ডিড নট হি গো দেয়ার, শেষ। তো সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং পরবর্তী ক্লাসের জন্য আপনাদের সকলকে স্বাগত।